গল্প বলার ছলে এসো আলাপ করে যাই, দুঃখ হোক বা হাসি কান্না এসো না সবাই, ভূত প্রেত তন্ত্র মন্ত্রের গল্পে ঝুরি ভাই, ভালোবাসা নতুন প্রেমের ঠিকানা এটাই, গল্প শুনবো হাসবো খেলবো শুনছি না বারণ। নিশিকা হুম নিশিকা হুম নিশিকা হুম নিশিকা হুম নিশিকা হুম। আজ আমাদের ইউটিউব চ্যানেল নিশিকাহনের সপ্তম উপস্থাপনা সৈয়দ মুস্তফা সিরাজের ছোট ভৌতিক গল্প হরির হোটেল। সৈয়দ মুস্তফা সিরাজ জন্ম 14ই অক্টোবর 1930 সালে এবং তার প্রয়াণ হয় 4 সেপ্টেম্বর 2012 সালে। তিনি রচনা করেছেন প্রায় 150টার উপর উপন্যাস এবং 300টার বেশি ছোট গল্প, এবং তিনি গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারের স্রষ্টা। বহু ছোট গল্প ও বহু ভৌতিক গল্প লেখার পাশাপাশি তিনি একাধারে লিখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় এবং একটি সময় তিনি আনন্দবাজার পত্রিকার সাথেও যুক্ত ছিলেন। 1994 সালে তিনি তার অলিক মানস উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। 2005 সালে পরিচালক অঞ্জন দাস তার রানাঘাটের বৃত্তান্ত ছোট গল্প অবলম্বনে ফালতু ছবিটি নির্মাণ করেছিলেন। শুরু হচ্ছে আজকের গল্প হরির হোটেল। স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল। ভিড়ে ঠাসা কামরা, পেছন থেকে প্রচণ্ড চাপ আর গুঁতো টের পাচ্ছিলুম। তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের ওপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে, সেই সঙ্গে চেঁচামেচি চলছে। অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম, তখন আমার মাথার ওপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে। অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের দিকে ছুটে চলেছে। রাগ করে লাভ নেই, কার ওপরই বা রাগ করব। নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল। কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ঝুড়ে রুমালে মুখ মুছলাম। ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্তে চলে গেল। সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনের ডাকাতি হচ্ছিল সম্ভবত, তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। এতক্ষণে ভয় পেলুম। রাত 8টা বাজে। প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে, গেটে মানুষজন নেই। সেখানে গিয়ে একটু দাঁড়ালাম। ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য উকি মারলাম। না, স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুজে ঝিমোচ্ছেন। তাকে বললাম, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তিনি চোখ না খুলেই বললেন, পারেন, তবে আপনার বরাতে হরির হোটেলই আছে। অবাক হয়ে বললুম, হরির হোটেল মানে? এই তল্লাটে নতুন এসেছেন? যাবেন কোথায়? কাঞ্চনপুর। সেখানে কার বাড়ি যাবেন? একটু বিরক্ত হয়েই বললুম, সেখানে আমার বন্ধুর বাড়ি। আপনার বন্ধু আপনাকে এখানকার হালদেশ কিছুই জানাননি দেখছি। কি আর করবেন, হরির হোটেল এখন আপনার ভবিতব্য।
কথা না বাড়িয়েই বললুম, গেটের টিকিট নেওয়ার লোক নেই, টিকিটটা নেবেন কি? টিকিট কেটেছেন? এ তল্লাটের নতুন প্যাসেঞ্জার, টিকিট কাটবেন বই কি, ইচ্ছে হলে দিয়ে না হলে দেবেন না। বুঝলুম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার। মাথায় হয়তো ছিট আছে। টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললাম, আচ্ছা এবার বলুন তো, অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন? আজ যে শনিবার, আজ তো ট্রেন 4 ঘন্টা লেট। বুঝলাম না। বুঝতে পারবেন, গেট পেরিয়ে নিচের চত্বরে যান। গেট পেরিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলা মেলা জায়গা, এক প্রান্তে কিছু দোকানপাট। অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলুম চত্বর একেবারে জনহীন। আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল, স্টেশন থেকে নামলেই বাস, সাইকেল রিক্সা বা এক্কা ঘোড়ার গাড়ি কিছু একটা পেয়ে যাব। কিন্তু কোথায় তারা? একটা চায়ের দোকানে আলো জ্বলছিল, সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম, পরের বাস কটায় দাদা? চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাবু মশাইয়ের আশা হচ্ছে কোত্থেকে? কলকাতা। ঠিক, তা যাওয়া হবে কোথায়? কাঞ্চনপুর। তা দাদা বলুন না, পরের বাস কখন আসবে? বাবু মশাই, এ রাত্রিরে আর বাস আসবে না, আসবে সেই ভোরবেলা। কেননা রাত্রিরে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না। সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি? না, খাবো কেন রাত্রিবেলা ওরা আসবে? বাবু মশাই, আপনি বড় ভুল করছেন। আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল? মনে পড়ে গেল। বললুম, তুমি ঠিক বলেছ, কামরা একেবারে ফাঁকা ছিল। হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোণঠাসা হয়ে গিয়েছিলাম। ব্যাপারটা হলো, এ তল্লাটের অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় চাকরি করে। তারা প্রতি শনিবার বাড়ি ফেরে, আর রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড়ে যায়। আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন, তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সাতে নয়তো এক্কা গাড়িতে ঢুকে যেতে পারতেন। হ্যাঁ, সহজে পারতেন না, একটু কসরত করতে হইতো। এই যা। এবার ব্যাপারটা বুঝতে পারলাম। নির্মলের ওপর অসম্ভব রাগ হলো। এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল। কিন্তু রাগ করে লাভ নেই। তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন আগামীকাল রবিবার। আমি কবে যাব নির্দিষ্ট করে আমি তো কিছু বলিনি। শুধু বলেছিলাম, নিশ্চয়ই যাব, শনিবার পর্যন্ত অপেক্ষা করিস। চাওয়ালাকে বললাম, এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা? চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল। না বাবু মশাই, উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি, আর চা করবার উপায় নাই। আচ্ছা, এখানে হরির হোটেলটা কোথায়? লোকটা যেন চমকে উঠল। হরির হোটেল? এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি? না, আমি এইখানে প্রথম আসছি। এই হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখেই শুনলাম। ও, হরির হোটেলে যখন খাওয়ার ইচ্ছে হয়েছে, চলে যান, তবে একটু দেখে শুনে যাবেন। বলে চাওয়ালা আমার মুখের সামনেই দোকানের ঝাঁপ ফেলে দিল। এখানে দেখছি সবই অদ্ভুত, লোকজনও অদ্ভুত। হরির হোটেলে যেতে দেখে শুনে যেতে হবে কেন? কিছু বোঝা গেল না। এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়েছে। সব দোকানপাট বন্ধ, শুধু শেষ দিকটায় আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখলুম একটা ঘর খোলা আছে। দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গড়নের কালো রঙের লোক বসে আছে। পরনে ধুতি,
আর হাত কাটা ফতুয়া। ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক আটা। দেখেই বোঝা যায় এটা একটা হোটেল। এই তাহলে হরির হোটেল। লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজোরে নমস্কার করলো। আমিও নমস্কার করে বললাম, এটাই কি হরিবাবুর হোটেল? সে জিভ কেটে মাথা নেড়ে বলল, আজ্ঞে স্যার, এই দয়া করে আমাকে বাবু বলেই ডাকবেন না। আমি একজন সামান্য বাইরের লোক। বাইরে টাঙানো সাইনবোর্ডে দেখুন, লেখা আছে অন্নপূর্ণা হোটেল, কিন্তু এ তল্লাটে সবাই বলে হরির হোটেল। ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা 11টায় খেয়েছি। তারপর ট্রেনে বার তিনেক বিস্বাদ চা, আর একই সময়ে ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধার উদ্রেক করল। শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলুম। ব্যাগটা একপাশে রেখে বললুম, আমার খুব খিদে পেয়েছে, শিগগিরই একটা ব্যবস্থা করুন হরিবাবু, ডাল ভাত যা হোক একটা। হরি ডাকলো, খেদা, ও খেদু, এই গোমলি নাকি রে? ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নুদুস গোলগাল গরনের যুবক এসে একগাল হেসে বলল, হে হে হে, তখন তোমাকে বলেছিলাম না হরিদা, দুমুঠলা চাল বেশি করে নিয়ে নি, আর আর তরকারি তো অনেক আছে। হরি বলল, তাহলে স্যারকে একখানা পুরো মিল দে। কিছুক্ষণের মধ্যেই গো গ্রাসে এক থালা ভাত, ডাল, তরকারি, মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল। হাত মুখ ধুয়ে এবং মুছে বললাম, আহ, অপূর্ব, খাসা আপনার হোটেলের রান্না। খেয়ে এমন তৃপ্তি জীবনে পাইনি। অথচ এই বেটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটিয়ে বেড়ায়। কি বলবো স্যার আপনাকে, আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল। যাগ্গে যাগ্গে সেসব কথা, আপনি আমার অতিথি, আপনার কাছে দাম নেব না। কিছুতেই হরি মিলের দাম নিল না। অবশেষে বললাম, ঠিক আছে, তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া করে দিন। হরি জিভ কেটে বলল, এই ঘর তো নেই স্যার, আমার হোটেল শুধু খাওয়ার হোটেল, এইখানে থাকার ব্যবস্থা নেই। আমি আর খেদা এই ওপরের ঘরে রাত্রিরে কাটাই। নিচে কি থাকবার জো আছে? নানা উপদ্রবের চোটে অস্থির হতে হবে। কি উপদ্রব? হরিবাবু, আমি কিন্তু এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো, কোনো উপদ্রব গ্রাহ্য করব না। আপনার মাথা খারাপ? হ্যাঁ, কথা বাড়িয়ে লাভ নেই, আমারও খিদে পেয়েছে। আর তা আপনি যাবেন কোথায়? কাঞ্চনপুর। দিব্যি জ্যোৎস্না রাত্রির, মোটে তো 3 কিলোমিটারের রাস্তা, হাঁটতে হাঁটতে চলে যান, কোনো ভয় করবেন না। আমাদের এই তল্লাটে আর যা কিছু থাক, চোর ছিনতাই বাস বা ডাকাত নাই। এই মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান। অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি, হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকলো, স্যার, ও স্যার, স্যার, ও স্যার, শুনুন স্যার, ও স্যার। ঘুরে দাঁড়ালাম। সে আমাকে অবাক করে ছোটা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুজে দিল। বললাম, অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে? হরি মুচকি হেসে বলল, বাইরের মানুষ, হরির হোটেলে খেয়েছেন, যদি অম্বল টম্বল হয়, আপনি আমার রাত্রির একমাত্র খদ্দের স্যার। আপনি আমার সার্টিফিকেটও বটে। বলে সে হোটেলে ফিরে গেল। আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লাম। খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল, তাই খেয়েছিও প্রচুর। প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে, কিন্তু
অ্যান্টাসিড কেন? দুধারে মাঠ, নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যিই মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিল। রাতে সবাই গেছে বলে, রাতে সবাই গেছে বলে, রাতে সবাই গেছে বলে। জ্যোৎস্নায় চারিদিক বেশ স্পষ্ট। কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠেছে। তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুরে চুষতে থাকলাম। কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে বলে মনে হলো। সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পেছনে কেউ হেঁটে আসছে। একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেলাম। অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল। বললাম, কে? কোনো সাড়া এলো না। একটু ভয় পেলুম। ছিনতাইবাজ বা ডাকাত নয় তো? চলার গতি বাড়ালাম। তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম। যতবার পেছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়েই যাচ্ছে। রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরো লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে। অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললুম, তোমরা যেই হও, আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই। বন্ধুর মেয়ের অন্নপ্রাশনের উপহার দিতে কিছু পুতুল আর জামা এনেছি। নগদ টাকা করে যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আধুনিক বেশি পাবে না। কাজেই তোমরা কেটে মারো। আশ্চর্য ব্যাপার, কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে। তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে। এরা কারা? অজানা ত্রাসে শিউরে উঠলাম। সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললাম, সাবধান, আমার কাছে কিন্তু রিভলভার আছে। আমি কিন্তু পুলিশের লোক, গুলি করে মুন্ডু উড়িয়ে দেব। কিন্তু এই হুমকিতেও কাজ হলো না। আমি যত দ্রুত হাঁটছি তারাও একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে। আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে। এই অদ্ভুত ছায়াকালো মিছিল পেছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না। আমার গলার তৃষ্ণায় শুকিয়ে গেছে। সঙ্গে জলের বোতল নেই, এমনকি একটা টর্চও আনিনি। আতঙ্কে দিশেহারা হয়ে আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি যতবার পিছনে ফিরে তাকাচ্ছি সেই বিভীষিকারা আমাকে অনুসরণ করছে। কিছুক্ষণ পরে সামান্য ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল। আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল। হাঁপাতে হাঁপাতে বললুম, আমি আমি কলকাতা থেকে আসছি, যাব কাঞ্চনপুর। বাস ফেলে বড় বিপদে পড়েছি। তাই বলুন, তা বিপদটা কি? একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে। সর্বনাশ, আপনি কি হরির হোটেলে খেয়েছেন নাকি?
খেয়েছি, খেয়েছি, বড্ড খিদে পেয়েছিল। অমনি হইচই পড়ে গেল। ওরে এ হরির হোটেলে খেয়েছে রে, কি সর্বনাশ! আবার একা নয়, সঙ্গে হরির হোটেলে খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের গায়ে এসেছে। এইসব বলতে বলতে লোকগুলো মন্দিরের পেছনে উধাও হয়ে গেল। তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো। আমি এবার কি করব ভাবছি, সেই সময় দেখলুম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। বললুম, দেখুন তো মশাই, কি অদ্ভুত ব্যাপার, বিপদে পড়ে এখানে ছুটে এলুম, অথচ অথচ ওরা অমর করে পালিয়ে গেলেন। লোকটি খিক খিক করে হেসে বলল, পালাবারই কথা। আপনি হরির হোটেলে খেয়েছেন কি না? করুণ স্বরে বললুম, কেন, হরি হোটেলে গেলে কি হয়? যে খায় সে ভেদ বমি করে টেসে যায়। কিন্তু কিন্তু আমি তো টেসে যাইনি। এই হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন, দুটো খেয়েছি। দুটোতে কাজ হয় না মশাই, এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো, তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে। কারা আপনাকে ফলো করছে বলেছিলেন যেন? হ্যাঁ, ওই যে একজন দুজন করে অন্তত 30-40 জন হবে, এই জ্যোৎস্নায় কালো কালো মূর্তি। তারা এই হরির হোটেলে খেয়ে টেসে গেছে। এই কথাই বলে স্বভাবে যায় না বলে। এই হরির রান্নাটা যে সুস্বাদু, সেই লোভে পড়ে পেট পুরে খেলেই কেলেঙ্কারি। ওরা ভেদ ভবি করে টেসে গিয়েছে বটে, কিন্তু লোভটা যায়নি। আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে, এই বুঝলেন তো? বুঝলাম, কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন। কাঞ্চনপুর? আরো প্রায় 1 কিলোমিটার। সেখানে কাদের বাড়ি যাবেন? নির্মল সিংহের বাড়ি। ও, সিঙ্গি মশাইয়ের বাড়ি? চলুন, আমার বাড়িও ওই গ্রামে। তবে সাবধান, আপনি আপনি আগে আগে চলুন, আমি যাব পেছনে। কেন, আমাকে কি ভয় পাচ্ছেন? কিচ্ছু বলা যায় না। হরির হোটেলে এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই টেসে গেছে। বলছি তো আমার কিছু হয়নি। টাটকা টেসে যাওয়া বডি তো, তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না। মনে হয় এই তো দিব্য আমার বডিখানা আস্ত আছে, কিন্তু আত্মার ভ্রম। আসলে এই বডি কখন চিতায় পুড়ে ছাই হয়ে গেছে। কি অদ্ভুত! এই মোটেও না, এমন হতে পারে আপনার বডির স্থিতি আপনাকে এখনো আস্ত রেখেছে। যাকে চলুন, পেছনে তাকাবেন না, আমিও তাকাবো না। কিছু দূর হেঁটে যাওয়ার পর বললাম, দেখুন, আপনার যেমন আমাকে ভয় করছে, তেমনি আমারও আপনাকে ভয় করছে। কখন পেছন থেকে আপনি কি করে বসবেন? ঘাড় মটকে দেবো বলতে চান? যা অবস্থা, তাতে এবার ওটুকুই যা বাকি। মাঝে কথা বলবেন না, আপনি বড় অকৃতজ্ঞ মানুষ তো। আমাকে মানুষ বললেন যখন, তখন আর আমাকে ভয় কেন? বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের। লোকটি থমকে দাঁড়ালো। এই রে, একেবারে ভুলে গেছি, আমার জামার পাশ পকেটে টর্চ আছে, বের করা যাক। আগে আপনাকে টর্চের আলোয় দেখে নিই, তারপর এখনো কেউ পিছনে ফলো করছে কিনা দেখা যাক। বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখল, তারপর ঘুরে দাঁড়িয়ে পেছনের দিকে টর্চের আলো ফেলল। কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখলুম এক দঙ্গল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল। আর সেই লোকটাও সেই দৃশ্য দেখে প্রচন্ড বেগে দৌড়ে কোথায় উধাও হয়ে গেল। আমার সৌভাগ্য, তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল।
সেটা আমি কুড়িয়ে নির্ভয়ে এবার হেঁটে চললাম। মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিলাম, কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না। বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটর সাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল। তারপর মোটর সাইকেলটা আমার কাছে এসে থেমে গেল। নির্মলে সাড়া পেলুম। যা ভেবেছিলুম, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার, পুটু কি অত ভিড়ের মধ্যে বাসতে উঠতে পারবে? হ্যাঁ রে, হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, ব্যাক্সিরে বস, দোষটা আমারই, বুঝলি? মোটর সাইকেলের ব্যাক সিটে চুপচাপ উঠে বসলাম। যা ধকল গেছে, এখন আর কোনো কথা নয়। না, পরেও আর কোনো কথা নয়। এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব। হরির দেওয়া অ্যান্টাসিড ট্যাবলেটটা দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না, পেটের অবস্থা ভালো না। তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নিঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে। তার মানে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব। সর্বনাশ! শুধু একটাই ভাবনা, হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুকতে শুকতে ঘুরঘুর করে বেড়াবে? দেখা যাক। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের ছোট ভৌতিক গল্প হরির হোটেল। গল্প পাঠ এবং হরির চরিত্র সমেত অন্যান্য চরিত্রে সৌমেন, স্টেশন মাস্টার ও চায়ের দোকানদারের ভূমিকায় শৈবাল, আর গল্পের সূত্রধার আমি দীপ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান এবং শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের সাথে। আমাদের ইউটিউব চ্যানেল নিশিকাহনকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে নতুন এপিসোডে। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ।